আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইতিপূর্বে আমি তোমাদের ইংরেজি বিষয়ের উপর 3-4টি ক্লাস নিয়েছিলাম। একটি ক্লাস ছিল আমার পার্সন বিষয়ক, আরেকটি ক্লাস ছিল আমাদের নাম্বারের উপর আলোচনা করেছিলাম, আর 2টা ক্লাস করেছিলাম সম্ভবত আর্টিকেলের উপর। তারপর দীর্ঘদিন হয়ে যাচ্ছে আমি তোমাদের সাথে কোনো ইংরেজি ক্লাস নিতে পারিনি। আজকে তোমাদের মাঝে আমি আরেকটি ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটি মূলত আসলে অক্সিলিয়ারি ভার্বের উপরে। তোমরা জানো ইংরেজি পড়তে গেলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া যেটা, সেটা সব জায়গায় আমাদের কাজে লাগে। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে এরা কিন্তু আমরা এটা কী করতে পারি না, সঠিকভাবে ব্যবহার করতে পারি না। বিশেষ করে আমি তোমাদের নাম্বারটা যখন পড়িয়েছিলাম বলেছিলাম প্রায় জায়গায় লেখা আছে দেখবা নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বা মূল ভার্ব বসে। এখন নাম্বার, পার্সন, টেন্স অনুসারে যদি নাম্বার, পার্সন, টেন্স না বুঝি তাহলে আমরা কী করবো? আর এখন আমাদের সেরকম অক্সিলিয়ারি ভার্বটাও দরকার আছে। অক্সিলিয়ারি ভার্ব কয়েক ধরনের হতে পারে, প্রিন্সিপাল অক্সিলিয়ারি, আবার কি সেকেন্ডারি হতে পারে। আমরা এত কিছু ডিটেলস হতে পারে আমাদের জাস্ট যেটুকু না জানলেই নয় সেটুকুই আলোচনা করবো। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা খেয়াল করবে, আশা করি সকলের কাজে লাগবে। বিশেষ করে যারা ছোট ক্লাসে আছো তাদের জন্য নিশ্চয়ই খুব ভালো কাজ হবে। আচ্ছা, আমি একটু বলতেছি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি অর্থ হচ্ছে আমাদের কি সাহায্যকারী, ভার্ব মানে ক্রিয়া। এটার আরেকটা নাম আছে হেল্পিং ভার্ব। হেল্পিং যেন কি সাহায্যকারী, হেল্পিং ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আমরা আলোচনা করবো যে কি কি অক্সিলিয়ারি ভার্ব আছে, সেগুলো কোন ক্ষেত্রে কোনটা বসে। আমাদের অক্সিলিয়ারি ভার্ব আলোচনা করতে হলে শুরুতেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের ভার্ব টু বি। আমাদের কি আসে? ভার্ব টু বি। আমি একটু লিখতেছি, দেখো টু বি। এই টু বিটাকে একটু খেয়াল করো, আমরা জাস্ট একটু মজা করে শিখবো। মনে করো তোমার একটা যন্ত্রের বাক্স, এই টু বি হচ্ছে কি একটা বাক্স, এটা কি একটা টুল বাক্স। এটা দ্বারা কি করবো, তুমি একটা মেশিন ঠিক করবে। এই বাক্সের ভিতরে গেছে তোমার 5টা যন্ত্র আছে। কয়টা আছে? 5টা। একটা হচ্ছে এম, একটা ইজ, একটা আর, আর একটা হচ্ছে ওয়াজ, আর একটা হচ্ছে ওয়ার। এখন কোন জায়গায় কোন যন্ত্রটা লাগবে? যদি দেখা গেলো তোমাকে একটা নাট খুলতে বলা সেটা 5 নাম্বার থেকে, সেখানে 5 নাম্বার সেলাই লাগবে। যদি অন্যটা দেখো সেটা বলবে না, তাই না? তাহলে আমার কোন জায়গায় এম বসবে, কোন জায়গায় ইজ হবে, কোন জায়গায় আর হবে, কোন জায়গায় ওয়াজ হবে, ওয়ার হবে, আমরা আজকে সেই বিষয়গুলো আলোচনা করব। এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো চলো আমরা শুরু করি। যেটা বলতেছিলাম আমরা, আমাদের টু বি বলতে কয়টা আছে? 5টা। কি কি? এম, ইজ, আর। এই 3টাকে আমি একসাথে রাখলাম, সেটা আমি তোমাদের পরে বলতেছি কেন। আরো 2টা আছে, সেটা কি আমাদের? একটা হচ্ছে ওয়াজ, আর একটা হচ্ছে আমাদের ওয়ার। তাহলে আমাদের মূল কয়টা টু বি বা 5টা। একটা হচ্ছে এম ইজ, আর 2টা হচ্ছে আমাদের ওয়াজ, ওয়ার। এখন এই এম ইজ আর এই 3টা বসে সাধারণত যদি বাক্যটা কি হয়, প্রেজেন্ট হয়, প্রেজেন্টের ক্ষেত্রে অর্থাৎ বর্তমান কালের জন্য। আর ওয়াজ ওয়ার হচ্ছে আমাদের পাস্ট অর্থাৎ অতীত কালের জন্য। তাহলে এই 3টা হচ্ছে আমাদের কোন টেন্সে? প্রেজেন্ট, মানে বর্তমান সময় বুঝাবে। আর এটা বুঝাবে কখন? আমাদের পাস্ট, অতীত বুঝাবে। তাহলে আমরা প্রথমত 2টা জিনিস শিখলাম এখানে, যে টু বি ভার্ব আছে আমাদের কয়টা? 5টা। এর মধ্যে 2টা ভাগ। একটা হচ্ছে এম ইজ আর, ওয়াজ আর। এম ইজ আর হচ্ছে আমাদের প্রেজেন্ট, আর ওয়াজ আর হচ্ছে আমাদের পাস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আসো, এম কার পরে বসে, ইজ কার পরে বসে, আর কার পরে বসে, এটা একটু ব্যবহার করি আমরা। তাহলে এই 3টা যেন কোন টেন্সে বসে? আমাদের প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট হলে তখন আমাদের এম কার পরে বসে? দেবো এম। এমটা শুধু আই এর পরে বসে, শুধু আই এর পর। এটা আর কারো পরে বসে না, অর্থাৎ আর কোনো সাবজেক্টের পরে এম বসে না, শুধুমাত্র আই এর পরে এম বসে। যেমন আমরা লিখতে পারি আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তাহলে দেখতেছি আই এর পরে এম বসে, কিন্তু কখনো কিন্তু এরকম পেয়েছো হি এম এ স্টুডেন্ট, দে এম এ স্টুডেন্ট? না, সেটা কখনোই হবে না। তাহলে বুঝতেছি আমরা এমটা শুধুমাত্র আয়ের পরে বসে, এটা আর কারো পরে বসে না, এটা একবারে ফিক্সড, এটা কারণ নড়াচড়া করা যাবে না। এরপর আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের কি ইজ। ইজটা কার পরে বসে? আমি তোমাদের আগে নাম্বার পড়িয়েছিলাম। নাম্বার জন্য প্রকার করেছিলাম 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলারটার জন্য কি বলেছিলাম? যার দ্বারা একটা মাত্র ব্যক্তি বা বস্তু বোঝায়। তাহলে একটা বোঝালে বা একজন বোঝালে, একটা মানে কি বস্তু হইতে পারে, অনেক কিছু হইতে পারে, আর একজন মানে কি ব্যক্তি। তাহলে একটা বা একজন বোঝালে সেখানে বসবে আমাদের ই, অর্থাৎ সিঙ্গুলার হলে। তাহলে আমাদের কি হবে? একজন বা একটি বোঝালে।
তারপর কি হয় আমাদের, তারপর বসবে আমাদের ইজ। যেমন আমি লিখতেছি, দেখো হি ইজ এ গুড বয়। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, হি মানে কি সে বলতে কয়জন বুঝেছে এখানে, একজন। সে মানে কয়জন, একজন। তাহলে একজন বোঝালে কি বসে, ইজ বসে। দেখো আরেকটা উদাহরণ লিখি, the book আর একটু সহজ করে দিচ্ছি, the red book is costly, অর্থাৎ লাল বইটি হচ্ছে দামি। লাল বইটি এখানে কয়টা বোঝাইছে, একটা বই। কোনটা, লাল বইটি। কয়টা বোঝাইছে, একটা। তাহলে একজন বা একটি বোঝালে তারপরে সবসময় আমাদের কি বসবে, ইজ। তবে সেটা কি হতে হবে, প্রেজেন্ট হইতে হবে। প্রেজেন্ট হইলে ইজ বসবে। এবার আসো আমাদের যদি আর থাকে, আরটা কোথায় বসবে, আর। একটু আগে বলছি আমি একজন বা একটা বোঝালে ইজ বসে। এখন আসো একাধিক। একাধিক মানে কি, একের অধিক। তাহলে একাধিক হলে সেটা ব্যক্তিও হতে পারে, আবার কি বস্তু হতে পারে। একাধিক বোঝালে সেখানে আমাদের কি হবে, আর বসবে। কি বসবে আমাদের, আর বসে। একাধিক বোঝালে আমাদের সেখানে কি বসবে, আর বসে। যেমন দে আর প্লেইং। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দে অর্থ জন্য কি, তারা। তারা বলতে কি, একজন বোঝায় না একাধিক, অবশ্যই একাধিক বোঝায়, সেজন্য তারপরে কি বসেছে, আর বসেছে। আবার দেখো উই আর সিঙ্গিং, আমরা গান গাইতেছি। এখানে আমরা বলতে কতজন বোঝায়, একজন বোঝায়, অবশ্যই না, একাধিক বোঝায়। দেখো দি বয়েজ আর প্লেইং, বালকগুলো খেলতেছে। তার মানে এখানে বালকগুলো বলতে একাধিক বুঝিয়েছে। আমি তোমাদের নাম্বারটা খুব ভালো করে বুঝিয়েছিলাম। কাজেই আমরা দেখতেছি একাধিক বোঝালে তারপরে কি বসে, আর বসে। তাহলে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে এই তিনটার ব্যবহার শিওর হয়ে গেল। সেটা কি, যদি বাক্যগুলো প্রেজেন্ট হয় তাহলে আই থাকলে তারপরে সবসময় কি বসবে, এম বসবে। আর যদি একজন বা একটা বোঝায় তাহলে তারপরে সবসময় কি বসবে, আমাদের ইজ বসবে। আর একের অধিক অর্থাৎ একাধিক হলে সেক্ষেত্রে আমাদের কি বসবে, আর বসবে। তাহলে আমরা এই প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর এই তিনটার ব্যবহার শিখলাম। এবার চলো আমরা ওয়াজ ওয়ার্ডটা কোথায় বসে সেটা একটু দেখব। সেটা যেন কোথায় হবে, পাস্ট টেন্সে। কোথায় হবে, পাস্ট টেন্স। দেখো আমরা লিখতেছি পাস্টের ক্ষেত্রে কি হবে আমাদের, ওয়াজ ওয়ার্ড। আমাদের ওয়াজ এটা বসবে শুধুমাত্র একজন বা একটা বোঝালে। একজন বা একটি বোঝালে ওয়াজ বসে। একজন বা একটি, অর্থাৎ ব্যক্তি হলে একজন আর বস্তু হলে একটি বোঝালে তারপরে কি বসবে, তারপর ওয়াজ বসে। আমি কি বলেছি, যদি একজন অথবা একটি বোঝায় তাহলে তারপরে কি বসবে, ওয়াজ। যেমন একটু খেয়াল করো, সেটা কোন টেন্স হইতে হবে, অবশ্যই পাস্ট। বর্তমান কাল হবে না। বর্তমান কালের জন্য আমরা তিনটা আলাদা করে দেখিয়েছি। যেমন হি, দেখো তো হি বলতে সে কয়জন বোঝায়, যেন সে মানে একজন। তাহলে কি হবে, ওয়াজ। হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ। আবার দেখো দি ম্যান ড্যাশ হাঙ্গি, লোকটি ছিল ক্ষুধার্ত। এখানে দি ম্যান বলতে কয়জন বুঝাইছে, একজন বুঝাইছে। তাহলে কি হবে, দি ম্যান ওয়াজ হাংরি। তাহলে আমরা দেখলাম যদি একজন অথবা একটি বোঝায়, একটি বস্তুর ক্ষেত্রে, যেমন আমি একটু দেখাচ্ছি তোমাকে, দ্য পেন ড্যাশ পেন। আচ্ছা, যেমন দ্য পেন, কলমটি এখানে কয়টা বুঝাইছে, একটা। তাহলে কলমটি ছিল লাল। তাহলে বস্তু হলে একটি আর ব্যক্তি হলে একজন। তারপরে সবসময় কি উঠবে, যদি পাস্ট টেন্স হয় সেখানে আমাদের পড়বে কি, ওয়াজ। এবার আসো ওয়ারটা কোথায় বসে, ওয়ার। ওয়ার ওয়ার এটা হবে আমাদের একাধিক বোঝালে। কয়টা বোঝালে, একাধিক বোঝালে তারপরে কি বলবো আমাদের, একাধিক বোঝালে ওয়ার হয়। একাধিক বোঝালে ওয়ার বসে। যেমন অবশ্যই সেটা পাস্ট টেন্স হতে হবে। উই ওয়ার রিডিং, আমরা পড়তেছিলাম। উই কি, আমরা কতজন, একজন না একাধিক, অবশ্যই একাধিক। সেজন্য আমরা কি বলছি, একাধিকের পর যেহেতু ওয়ার বসে তাহলে সেজন্য লিখতে পারি আমরা উই ওয়ার রিডিং। আবার লিখতে পারবো দি ম্যান ওয়ার সিঙ্গিং, লোকগুলো গান গাইতেছিল। ধরে নিতে পারি মাঠে লোকগুলো কাজ করতেছিল, সেখানে কাজ করার সময় গান গায় না অনেকে, সেরকম লোকগুলো গান গাইতেছিল। কি তোমাদের পড়তে লাগতেছে ম্যান, দেখো এই ম্যানটা কি লিখেছিলাম, এম এ এন, আর এখানে লিখেছি এম এন। আমি তোমাদের কিন্তু নাম্বারে পড়িয়েছিলাম যখন এম এ এন, এম এন ম্যান এটা হলো একজন।
আর এমিএন এটা মানে কি প্লুরাল, এটা হচ্ছে একাধিক। তাহলে দি ম্যান মানে কি লুকগুলো, আর এই দি ম্যান মানে কি লুকটি। তাহলে একাধিক বোঝালে তারপরে কি বসে ওয়ার, আর একজন বসলে বসে আমাদের কি ওয়াজ, এবং সেটা অবশ্যই কোন টেন্স হতে হবে, পাস্ট টেন্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কি শিখলাম, ভার্ব টু বি যেগুলো অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর এই পাঁচটা জিনিসের ব্যবহার শিখলাম। চলে এবার আমরা বাকি অংশে চলে যাই। আমরা একটু দেখবো এবার টু হ্যাভ থাকতে হবে, টু হ্যাভ। একটু আগে আমি যখন তোমাদের টু বি পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি দুইটা ভাগ করেছিলাম। তার মানে কি, একটা ছিল পাস্ট আর একটা ছিল প্রেজেন্ট। এই টু হ্যাভের ক্ষেত্রেও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পাস্ট আর একটা প্রেজেন্ট। এখানে আমাদের হ্যাভ এবং হ্যাজ এই দুইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই দুইটা বসবে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে আমাদের হ্যাভ। তাহলে সহজ, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, এটা কি আমাদের প্রেজেন্ট, আর এটা হচ্ছে আমাদের পাস্ট। এখন আমরা এখানে হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে, জাস্ট এটা একটু দেখবো। দেখো আমাদের হ্যাভ এখানে একটু ব্যতিক্রম আছে। আমাদের আগে কিন্তু ছিল তিনটা, এখন কিন্তু দুইটা। এই দুইটার মধ্যে একটু ব্যতিক্রম। কিরকম, যেমন আগে ছিল আমাদের আয়ের পরে শুধু এম বসে, এখন আয়ের পরে কি হবে, আলাদা কিছু আছে নাই। তাহলে সেটা কোথায় যাবে সেটা আমি তোমাদের একটু লিখে দিচ্ছি। আই ইউ উই, সরি আই ইউ এত কিছু টাকার প্রয়োজন নেই, এবং একাধিক বুঝালেই, একাধিক বুঝালে তারপরে হ্যাভ বসবে। একাধিক বুঝালে কি হবে, আমাদের হ্যাভ বসবে। অর্থাৎ আইটা কিন্তু ব্যতিক্রম। এখানে দেখো আয়ের পরে ইউ এর পরে এবং ঠিক আছে সবার পরে আমাদের কি বসবে, হ্যাভ বসবে, এবং সেটা কোন টেন্সে আমাদের অবশ্যই প্রেজেন্ট হতে হবে, পাস্ট না কিন্তু। কারণ আমি এখানে ভাগ করে দিচ্ছি দুইটা। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আবার লিখতে পারি দে হ্যাভ কাম, তারা এসেছে। দেখো দে মানে একাধিক, তাহলে আয়ের পরে অবশ্যই হ্যাভ, একাধিক বুঝে দাও। আবার ইউ এর পরে, যেমন ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। ইউ এর পরে কি বসে, হ্যাভ বসে। তাহলে আমরা কি কি শিখলাম এখানে, আই ইউ, এবং যদি একাধিক বুঝায় তাহলে তারপরে কি বসবে, হ্যাভ বসবে, এবং সেটা অবশ্যই কোন টেন্স হইতে হবে, প্রেজেন্ট টেন্স। এবার আসো হ্যাজের ব্যবহারটা, হ্যাজ। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, যেহেতু আই ইউ এবং একাধিক হয়ে গেছে, তাহলে বাদ থাকে কি আমাদের, শুধু একজন বা একটি। তাহলে একজন বা একটি বুঝালে, একজন বা একটি বুঝালে কি বসবে আমাদের, হ্যাজ বসবে, হ্যাজ। যেমন একজন বুঝালে হি বলতে কয়জন, সে একজন। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। আবার একটা যদি বুঝায়, যেমন দা কি দিতে পারি আমরা, দ্য বুক হ্যাজ বিন স্টুডেন্ট, বইটি চুরি হয়ে গেছে। এখানে দিবু বলতে কি বইটি, কয়টা বোঝাইছে আমাদের, একটা। তাহলে আমরা দেখলাম যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আমাদের আই ইউ এবং একাধিক বোঝালে তারপরে কি বসবে, আমাদের হ্যাভ বসবে। আর যদি একজন বা একটি বোঝায় তারপরে কি বসবে, আমাদের হ্যাজ বসবে। তাহলে আমরা টু হ্যাভের মাঝে এই দুইটার ব্যবহার শিখলাম। এবার আসলে আমাদের হ্যাড, হ্যাড যেন কোন টেন্স, পাস্ট টেন্স। এখানে কি বসবে, পাস্ট। তোমাদের একটু মজা করে বোঝাচ্ছি বিষয়টা, তোমাদের আরো সহজ হয়ে যাবে। ধরো একটা লোকের দুইটা ছেলে আছে, ভালো করে খেয়াল করো। একজন লোকের দুইটা ছেলে আছে, এখানে মনে করো 2 বিঘা জমি আছে, তাহলে দুইজন কিন্তু সমানভাবে ভাগ করে পাবে। অর্থাৎ এখানে পাবে একজন, এখানে পাবে একজন, 1 বিঘা, তাই না? যদি দুইজন থাকে উত্তরাধিকার তাহলে কি দুইজনের মধ্যে এটা বিভক্ত হবে। কিন্তু যদি একজনই থাকে তাহলে এখানেরও মালিক যে, এখানেরও মালিক সেই। বুঝতে পারো নাই? এবার আসো আমাদের হেড পাস্ট টেন্সের কয়টা ওয়ার্ড আছে এখানে, আমাদের একটা। এখানে আরো কোনো ওয়ার্ড আছে নাই, তাহলে এখানে একজন বোঝালেও হেড বসবে, একাধিক বোঝালেও হেড বসবে, অর্থাৎ সব জায়গায় সে একাই, এখানে আর কেউ নাই। তাহলে পাস্টের ক্ষেত্রে হেড দেখো
সবার পরেই হেড, মানে সে এখানে একাই রাজত্ব কি করবে, সবকিছুর মালিক সে, হেড সবার পরেই বসে, সবার পর হেড বসে যদি পাস্ট হয়। অর্থাৎ এখানে একজন দলেও যা হবে, একাধিক হলেও যায়, কারণ সে একাই এখানে রাজত্বের অধিকার, আর কেউ নাই। যেমন আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল যদি বলো, আবার এই একইভাবে ইউ হ্যাড এ পেন, তোমার একটি কলম ছিল যদি বলো। উই হ্যাড, একই কথা, উই হ্যাড এ কাউ, আমাদের একটি গাভী ছিল। দে হ্যাড এ হাউস, তাদের একটি বাড়ি ছিল। দেখো এখানে সবার পরেই হেড বসে, কারণ এখানে তো আর কেউ নাই, এখানে আছে শুধু একজনই, সে কি হেড, তাহলে সব জায়গায় কি সে একাই রাজত্ব করবে। কি সহজ নয়? তাহলে আমরা শিখলাম কি, প্রথমে শিখলাম টু বি, তারপরে যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের টু হ্যাভ। এবার আমরা একটু ভিন্ন জিনিস শিখবো, সেটা কি আমাদের একটু খেয়াল করো। আমি তোমাদের একটু বলতেছি, তোমরা যারা টেন্স পড়েছো সবাই জানো আমাদের টেন্স মূলত প্রধানত কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা পাস্ট, আরেকটা হচ্ছে ফিউচার, তাই না? এরপর আমরা বলেছিলাম যে প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডিফিনিট, দ্বিতীয় হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে 3টা টেন্স মিলে আমাদের মোট টেন্স হয় কটা, 12টা। এই 12টা টেন্সের মধ্যে আমরা জানি 10টা টেন্সেরই মাঝে কি থাকে, অক্সিলিয়ারি ভার্ব থাকে, কিন্তু 2টা টেন্সের অক্সিলিয়ারি ভার্ব থাকে না। জানো তোমরা সেই 2টা টেন্স কি? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন শুনো, তোমরা সমাজে এমন কিছু লোক দেখবে যাদের কি হয় না, কখনো সন্তানাদি হয় না, কিন্তু তার মানে কি তারা কি নিঃসন্তান, কিন্তু তারাও কিন্তু একটা বিকল্প ব্যবস্থা করে, সেটা কি দত্তক নেয়, তাই না? যাদের সন্তান নেয় তারা কি করে, দত্তক নেয়, অর্থাৎ কাউকে পুষ্যপুত্র আনে বা পুষ্যকন্যা আনে। এখানে দেখো যাদের সামর্থ্য হলে কেউ একটা ছেলে একটা মেয়ে, অর্থাৎ 2টা আনে, আবার কেউ কি করে একটা আনে। আমাদের এই 2টা হচ্ছে কি সন্তানহীন, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এদের কোনো সাহায্যের ব্যাপার নাই, এদের ভবিষ্যতে বলার মতো কেউ নাই, সেই জন্য তারা কি করবে, দত্তক নেবে। প্রেজেন্ট ইনডিফিনিটের 2টা দত্তক নিচ্ছে, একটা হচ্ছে ডো আর একটা কি ডাস, আর পাস্ট ইনডিফিনিট নেবে একটা, সেটা হচ্ছে ডিড। আমরা এখন শিখবো সেগুলোই, সেটা কি টু ডো, এই বাক্যটার কথা। তাহলে টু ডো বলতে আমরা জানি কয়টা, 3টা। একটা হচ্ছে ডো ডাস, ঠিক আগের মতোই দেখো এখানে আমরা 2টা ভাগ করবো, একটা হচ্ছে ডো ডাস, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, এটা কি আমাদের প্রেজেন্ট, আর ডিড এটা হচ্ছে আমাদের পাস্ট। এইবার আসো, ডো কোথায় বলবে, ডাস কোথায় বলবে, তাই না? ডো, এখন এই 2 সন্তানের মধ্যে সম্পর্ক ভাগ করে দিতে হবে, তাই না? তাহলে ডোকে কোন জায়গায় দেবো, ডাসকে কোন জায়গায় দেবো, যেহেতু মালিক এরাই দিত, আমরা একটু ভাগ করে দিচ্ছি। ডো কার পর বলবে, দেখো আই ইউ, এবং একাধিক বোঝালে বলে না যে ওই পাশের এই 3 পাশের জমিগুলো তুমি পাবা, আর ওই দিকের জমিগুলো তুমি পাবা, সেরকম আমরা ডোকে ভাগ করে দিলাম, আই ইউ এবং একাধিক যেগুলো বসবো সেই জায়গায় তুমি বসবে। আই ইউ এবং একাধিক বোঝালে আমাদের কি বসবে, ডো হবে। আচ্ছা দেখি আমরা এটা কোন টেন্সে জানা, আমাদের প্রেজেন্ট, এবং সেটা একবার ফিক্সড প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু অন্য কোনো না। যেমন আই ডো নট গো, আমি যাই না। ইউ ডো নট ডিস্টার্ব মি, তুমি আমাকে ডিস্টার্ব করো না। আমি কখনো অভিযোগ করি নাই তুমি আমাকে ডিস্টার্ব করো, সেটাই বলছি, সত্য কথা, তুমি আমাকে ডিস্টার্ব করো না। দে ডো নট কাম, তারা আসে না, কারণ কি হয়তো আমার সাথে রাগারাগি হয়েছে, তাই না? না তেমন কিছু, ঠিক আছে, জাস্ট একটু সেন্টেন্স লিখছি আমরা। তাহলে আই ইউ, এবং যদি আমাদের একাধিক বোঝায় সেক্ষেত্রে আমাদের কি বসবে, ডো, এবং সেটা কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এইবার আসলে আমাদের ডাস কোথায় বসে, ডাস। এই প্রত্যেকটার ব্যবহার তোমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এর উপর নির্ভর করবে তোমাদের পরবর্তী গ্রামারগুলো সঠিক ব্যবহার। ডাস যেহেতু আমরা এখানে বলে দিচ্ছি, তাহলে এখানে কি বলবে, একজন বা একটি বোঝালে, একজন বা একটি বোঝালে আমাদের কি বসবে, ডাস হবে। এখন প্রশ্ন থাকতে পারে, আই তো একজন, কিন্তু আমি বলেছি আই কিন্তু ব্যতিক্রম, এটাকে নিয়ে করা যাবে না, সেজন্য ওটাকে আমরা ওখানে রেখে দিচ্ছি, ওকে নিয়ে আবার ঝামেলা করতেছি না। যাই হোক, আমাদের ডাস বলবে কি একজন বা একটা বোঝালে। যেমন হি ডাজ নট রিড, সে পড়ে না, কি করে, সারাদিন ঘোরাফেরা করে, খেলাধুলা করে। আবার এর মনে করি, দি ম্যান
ডাজ নট ওয়ার্ক, লোকটি কাজ করে না, কারণ কি সে অনেক অলস, তাই না? এই দেখো আমরা ডো এবং ডাজের ব্যবহারটা শিখে গেলাম। এইবার আসো আমাদের ডিডের ব্যবহার। এটা যেন কোন টেন্সে হবে আমাদের পাস্ট ইনডিফিনিটে। একেবারে সিম্পল। আমরা এর আগে কিন্তু তোমাদের একটা জিনিস বুঝিয়েছিলাম, কখন যেন টু হ্যাভের সময় বলেছিলাম হ্যাভ হ্যাজ হ্যাড, তখন বলেছিলাম যে হ্যাভ আর হ্যাজ যখন দুইজন ছিল তখন সম্পদের মালিক কয়জন ছিল? দুইজন। আর যখন শুধু হ্যাড ছিল তখন কি সমস্ত কিছুর মালিক সেই। আচ্ছা এখানে কয়জন আছে দেখো তো? পাস্ট ইনডিফিনিটে একজন। তাহলে যা যা ক্ষেত্র আছে সবগুলোর মালিককে সে, অর্থাৎ সব জায়গায় কি হবে? ডিড হবে। তাহলে পাস্ট টেন্স আমাদের কি হবে দেখো? পাস্ট হলে পাস্ট ইনডিফিনিট যদি হয় আমাদের, সেক্ষেত্রে ডিডটা কি সবার পরেই বসবে। ডিড সবার পর, অর্থাৎ একজন হইতে পারে, একাধিক হইতে পারে, যে কোনো হইতে পারে, সব কিছুর মালিক কি? সে একাই। যেমন আই ডিড ইট, আমি ইহা করেছিলাম। আবার লিখতে পারি হি ডিড ইট, সে ইহা করেছিল। আবার লিখতে পারি দে ডিড ইট, দে ডিড ইট, তারা এটা করেছিল। অর্থাৎ এখানে সবার পরে কি বসতে পারে? আমাদের ডিড বসতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু তিনটা আইটেম শিখে ফেলেছি। একটা হচ্ছে টু বি, কি কি জানো? এম ইজ আর ওয়াজ ওয়্যার, দুটো অংশ। তারপরে শিখেছিলাম আমরা টু হ্যাভ, হ্যাভ হ্যাভ, আরেকটা ছিল হ্যাভ। এরপর আমরা যেটা শিখলাম সেটা কি? টু ডু, ডো ডাজ ডিড। এবার আসলে আমাদের সর্বশেষ যে জিনিসটা সেটা আমাদের দরকার হয়, সেটা হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। এখানে আমাদের কি কি আছে দেখো, আমাদের মডাল অক্সিলারি গুলো কি কি আছে। এখানে একটু তোমাদের একটু সহজ করে দিচ্ছি। যেমন কিছু প্রেজেন্ট ফর্ম আছে, আবার ওগুলো কিছু পাস্ট ফর্ম আছে, সেগুলো আমি তুলে দিচ্ছি। যেমন মে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্মটা কি আমাদের? মাইট, মে মাইট। সেরকম ক্যান কুড, উইল কুড, শ্যাল শুড। কি কি লিখছি? মে মাইট, ক্যান কুড, উইল কুড, শ্যাল শুড। তারপর আমাদের বাকি কিছু আছে, যেমন অট টু, গোয়িং টু, নিড টু, ডেয়ার টু, ইউজ টু, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের কি? মাস্ট। আসলে এগুলোকে আমাদের কি বলা? মডাল অক্সিলারি বলা হয়। এখন এখানে তোমার সব কিছু শেখার প্রয়োজন নেই, জাস্ট একটু শিখলেই হবে। এখানে একটু খেয়াল করো, শ্যাল, কি বলছি আমি? শ্যাল। শুধু এটা মনে রাখবে, শ্যালটা শুধুমাত্র আই আর ওয়ের উপর বসে। তারপরে আই ও উইয়ের পর বসে, কি বসে? শ্যালটা শুধুমাত্র আই আর ওয়ের উপর বসে। এটা অন্য কারো পরে বসবে না, বাকি সবগুলো মডাল সবার পরেই বসতে পারে। অর্থাৎ তাহলে ওটার জন্য আলাদা কোনো নিয়ম প্রয়োজন নেই আমাদের। তাহলে শ্যালটা কি বসে? আই আর ওয়ের পরে। আর জাস্ট খালি তুমি মনে রাখবে এগুলো প্রেজেন্ট টেন্সে বসে, এগুলো কি? পাস্ট টেন্সে, জাস্ট এইটুকুই। যেমন আই শ্যাল গো, আমি যাবো। সেরকম উই শ্যাল গো, আমরা যাবো। আর বাকি যেগুলো আছে সবাই, যেমন আই ক্যান, হি ক্যান, দে ক্যান, ইউ ক্যান, এগুলো সবার পরেই সবগুলো বসতে পারে। এই ছিল আমার আজকের আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার সকল বন্ধু বান্ধবদের মাঝে ক্লাসটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে, এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে তোমাদের অনুভূতিগুলো জানাবে। তোমাদের ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। যদি তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমার এই কষ্ট সার্থক। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই জানাবে, তাহলে আমি পরবর্তীতে আরও কিছু ক্লাস করার জন্য উৎসাহী হব। তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।